রিসার্চ প্রসেস, যে আমরা যে রিসার্চ করবো এবং একসাথে রাইটিং এর প্রসেসটা আমি কোলাবোরেটিভ বলি, তাহলে পরের সেশনটা আমাদের কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, এখন রান্না করা শিখি, পরে পরিবেশন করা শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো রান্না করার সাথে সাথে যদি পরিবেশনটা একসাথে হয়ে যায় তাহলে পরে পরিবেশন করা সহজ হয়ে যাবে। রান্না করার সাথে সাথে যদি আপনি রেখে দেন তাহলে কি পরবর্তীতে পরিবেশন করতে টাইম বেশি লাগবে, তাই না? রান্না করার সাথে সাথে রান্না শেষ হলো আর ট্রেতে রাখলেন, পরবর্তীতে পরিবেশন করতে সময় বেশি লাগবে না? ও হ্যাঁ, কম লাগবে। গুড, তার মানে আমি দেখলাম আপনারা মনোযোগ দিচ্ছেন। তো আমাদেরকে এটা চিন্তা করতে হবে। সো আমাদের রিসার্চ প্রসেস, রাইটিং পরে আসবো, রিসার্চ প্রসেসের প্রথম যেটা বিষয় সেটা হলো স্যার যেটা বলছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি খুব পয়েন্ট নোট করে নিয়ে আসছি। কি আছে আগে আপনাকে সেটা জানতে হবে, কি নাই সেটা আপনাকে বের করতে হবে, এবং যেটা নাই সেটা অবশ্যই হতে হবে বেসিক, ফান্ডামেন্টাল। এটাই হলো সিচুয়েশন বা ব্যাকগ্রাউন্ড। সুতরাং আমাদের টোটাল যে রিসার্চ প্রসেসের ওভারঅল মেথোডোলজি, একটু স্যার প্রথমে বলছে মেথোডোলজি ওভারঅল ওয়ার্ল্ডে মোটামুটি 99% 100% মোরালেস দ্য সেম। সো ইন্ট্রোডাকশনে আমাদেরকে প্রথমতই হলো সিচুয়েশন অথবা ব্যাকগ্রাউন্ড, ওই বিষয়টা সম্পর্কে ওভারঅল একটা কথা। প্রথমত আমি ওই বিষয়ের উপরে ওভারঅল কিছু বলবো। যেমন আমরা যদি বলি যে ট্রেনিং ফর দ্য আর্লি একাডেমিক্স ইজ an important or crucial part for research and development or the human resource development, right? এবং সাধারণত প্রতিষ্ঠানের প্রধান তাদেরকে ডেভেলপ করার জন্য প্রথমে এই কাজটা করে। কিন্তু এই যে যখন আমি কিন্তু বলা শুরু করলাম, তাহলে বুঝতে হবে যে এইবার এতক্ষণ ভালোই তো বললো, এখন কিন্তু বললো কেন? তো মানুষকে যখন কোনো কিছুতে না বলতে হয়, আগে তো না বলা যায় না, আগে ভালো কিছু বলে 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 তারপরে না বলতে হয়। তো যখন এই যে কথাগুলো আসলো, এই কোহেসিভ ডিভাইসগুলো দিয়েই এখন কিন্তু আবার প্রবলেম শুরু করতে হবে। সুতরাং সিচুয়েশন বা ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, অর্থাৎ আপনি যে বিষয়ের উপর রিসার্চ করবেন সেই বিষয়ের ফান্ডামেন্টাল বিষয়গুলো, আপনাকে বেসিক বিষয়গুলো আগে জেনে নিতে হবে। কারণ অলরেডি আপনি যা করবেন সেটা যদি একজন করেই ফেলে, আপনি কি করবেন? এই জন্য কি করতে হবে? আর এই করাটাকে আমরা বলি রিভিউ করা। কি রিভিউ করা? আগে যারা কাজ করেছে সেটা করা, সেটাকে আমরা বলি লিটারেচার। দ্যাট ইজ লিটারেচার রিভিউটাই হলো আমাদের ফার্স্ট কাজ। আর এইখানে আমরা দুর্বল, সো সিচুয়েশন বা ব্যাকগ্রাউন্ড হলো দ্য ফার্স্ট। আগে আপনি পড়েন। ফরেন স্টেট আমি বললাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমি বললাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো এইটা 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 এইটা, অমুক সালে করা হয়েছে এইটা, অমুক সালে করা হয়েছে এইটা। বাট শরিয়ার আলোকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কেমন হবে এটা তো কেউ বলে নাই। এই যে নাই, তার মানে আমার রিসার্চে আছে, তারপরে কিন্তু আমি শুরু করলাম, রাইট? এই যে দেখেন, এই যে প্রবলেম ব্যাকগ্রাউন্ড আমি 3টা সেন্টেন্সে বললাম, এবং তারপরে কিন্তু আমি বললাম যে 2015 এর মডেলে এইটা আছে, 1980 মডেলে এইটা আছে, এই মডেলের ব্রাটেন কমিশন 1988 তারা এটা বলছে, এরপরে এলকিটো 1994। আমি যে ফিল্ডের, সেই ফিল্ডের বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে মুখস্থের মতো। তো সবাই এটা 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 বলছে, তার মানে সিচুয়েশন বা ব্যাকগ্রাউন্ড। হাউএভার অমুক এইটা বলছে কিন্তু এইটা এরকম হবে, তার স্টাডিতে নাই। অমুক এইটা বলছে কিন্তু এইটা হবে, সে এটা মেনশন করে নাই। তার মানে কি আমি বোঝাতে পারতেছি যে অ্যাকচুয়ালি যা করা হয়েছে এতটুকুই যথেষ্ট, কিন্তু এইটুকু এখনো করা হয় নাই। এই যে আমি করা হয় নাই, কেবল শুরু করলাম, এই দ্যাট ইজ মাই রিসার্চ প্রবলেম, রাইট? তাহলে রিসার্চ প্রবলেম একটা ব্যাপার হলো নট, হাউএভার, বাট, তারপরে নট মেনশন, মানে এমন কিছু শব্দ চয়ন করতে হবে প্রবলেমেটাইজ। মনে করেন একটা বেবি এসে বলতেছে, আম্মু আমাকে তুমি একটা জামা কিনে দিয়েছিলে না? হ্যাঁ দিয়েছিলাম, তো জামাটা খুব সুন্দর ছিল, হ্যাঁ খুব ভালো ছিল। মানে আমাকে ভালো লাগছিল না? হ্যাঁ ভালো লাগছিল, কিন্তু আম্মু কি হয়েছে? জামাটা ছিঁড়ে গেছে, আরেকজন একটা কিনছে, সুতরাং আমারও একটা জামা দরকার। তার মানে কি আগে আম্মুর প্রশংসা করা হলো, জামাটা কি রকম হয়ে গেল, এটা সেটা সেটা, তারপরে আরেকটা জামা দরকার সেটা বলতে হবে। কেন কেন কেন? জামাটা আম্মু ছিঁড়ে গেছে। তো তার মানে কি এক্সিস্টিং নলেজ গুলো আমি বলবো, দ্যাট ইজ কল সিচুয়েশন বা ব্যাকগ্রাউন্ড। আর তারপরে রিসার্চ প্রবলেম হচ্ছে যে আমি যেটা করব সেটা অনেকেই করে নাই, এটা আমাকে বলতে হবে। এবং আপনাদেরকে বলি, এটা আমরা বুঝি না, রিসার্চ প্রবলেম বুঝতেই আমাদের কয়েক মাস চলে যায়। অর্থাৎ এখানে আমি সময়টা ব্যয় করব। কেন জানেন? ডাক্তার সাহেবরা যারা আছেন
বা যারা ডাক্তার যারা আছেন, রোগীর যদি রোগ নির্ণয় করতে আপনি ভুল করেন তাহলে ওষুধে তো ভুল হয়ে যাবে, তখন কিন্তু ডাক্তার আসিবার আগে রোগী, এটা আরো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে মুখস্থ করেছিলেন তাই না স্যার? তো এরকম অবস্থা হবে। তো প্রথম কথা হলো ম্যানেজারিয়াল বা প্র্যাকটিক্যাল প্রবলেম, আর একটা হলো স্কলারলি বা একাডেমিক প্রবলেম। এই দুইটা প্রবলেম যদি আপনি বুঝতে পারেন আপনি সব বুঝে গেছেন। You have understood everything if you understood these two issues, what is academic problem and what is managerial problem. যারা পিএইচডি তে যেতে চান, পিএইচডি করতে গেলে অবশ্যই যদি ম্যানেজারিয়াল প্রবলেম না থাকে আপনার একাডেমিক প্রবলেম অবশ্যই থাকবে, স্কলারলি প্রবলেম অবশ্যই থাকবে, তাছাড়া স্কুল অ্যাকসেপ্ট করবেই না, বাট আগেই দেখবেই না। এটা কি জিনিস এইটাই বুঝতে আমার 1 বছর চলে গেছে। এই জন্য কোর্স ওয়ার্কে কেন লম্বা সময় বের করা হয়, থিসিসে লিখতে দেয় একদম 2 বছরের পরে, কারণ আপনি আগে প্রবলেমটা স্পেসিফাই করেন, প্রবলেমটা কি সেটা ভালো করে জানেন, প্রবলেমের গোড়ায় ঢুকেন, প্রথমে এরকম করে ডায়াগনোস করেন, নিজে বুঝতে পারতেছেন না রোগীর গায়ে হাত দিয়ে, তখন আপনি ডায়াগনোস করতে হবে, আরো গভীরে যেতে হবে প্রবলেমটা বোঝার জন্য। প্রবলেমটা বোঝার জন্য এটা কি জিনিস, সেটা হলো যেমন আমি বললাম যে সাস্টেনেবিলিটি মানে হলো ইকোনমি, এথিক্স আর এনভায়রনমেন্টের কম্বিনেশন। এই মডেলটা ডেভেলপ করা হয়েছে অমুক সালে, রাইট? এবং 2015 এ ডেভেলপ করা হয়েছে এই 5টা বিষয়ের উপর, পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, রাইট, প্রফিট এর আলোকে, রাইট? এভাবে আমি বললাম এবং তারপরে আমি বললাম যে ইসলামের আলোকে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় এই বিষয়টা লিটারেচারে সেভাবে বলে নাই। এই যে নাই আমি বলে দিলাম, নাই যে কেমন করে বলে দিলাম, আমি আরো বলার চেষ্টা করলাম যে অমুক স্টাডি তারা জাস্ট বলার চেষ্টা করেছে যে ইসলামিক প্রিন্সিপলস দিয়ে করা যায়, কিন্তু কিভাবে করা যায় সেটাও তারা বলে নাই। এভাবে প্রত্যেককে ধরে ধরে কতটুকু সে করেছে সেটা বলার পরে ওখান থেকে হাউএভার বলে একটা বাক্য প্রবলেমাটাইজ করা, আরেকটা লিটারেচার ধরে তাকে ক্রেডিট দেওয়ার পরে আবার বলা সে এইটা এখনো বাকি আছে, আরেকজন করে বলার পরে এইটা বলা, এটা হলো তার লিমিটেশন। দেখেন বাকি আছে লিমিটেশন করে নাই, বাকি আছে লিমিটেশন করে নাই, অথবা ইনঅ্যাডিকুয়েট, নট সাফিশিয়েন্ট, এই যে 5-7টা শব্দ বলে আপনাকে 4-5 পৃষ্ঠা একদম ঝালাই করতে হবে, তারপরে আপনি আপনার প্রফেসরকে সাবমিট করেন, বলবেন আসলে সে প্রবলেমটা ধরতে পারছে, কারণ পরেই তো বোঝা যায় শুধু সমস্যা আর সমস্যা। কিন্তু আমরা কি করি, পুরো ন্যারেটিভ আলোকে করি, প্রবলেমই খুঁজে পাওয়া যায়। ডাক্তার এসে তখন বলবে কি হয়েছে আপনার, আমার রাতে ঘুম হয় না, আর কি যে আমার ডাইজেশনের প্রবলেম আছে, আর কি যে আমার খুব টেনশন হয়, হাইপার, ও দ্যাট ইজ অনেক প্রবলেম। আর যে আপনার প্রবলেম কি, আমি তো ভালো আছি, আমি আপনাকে দেখতে আসছি, কেমন হলো না, আসলে রোগীর কোনো প্রবলেমই। সো প্রবলেম স্টেটমেন্ট মানে হলো যে আপনাকে আগের স্টাডিগুলো দেখতে হবে, দেখার পরে এরপরে আপনাকে প্রত্যেকটা স্টাডির যে ক্রিটিসিজম সেটা বের করতে হবে, প্রত্যেকটা ধরে 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 লম্বা লাইন, তারপরে আপনাকে বলতে হবে যে এতগুলো বিষয় এখন আনটাচ, আপনি কি পারবেন সব বিষয়গুলো টাচ করতে? কিন্তু আপনার স্টাডিতে আছে যে আমি এতগুলো জিনিস টাচ করতে পেরেছি, এখনো আনটাচ, বাট আমি এই জায়গাটা টাচ করতে চাই আর বাকিগুলো আপনাদের জন্য রেখে দিতে চাই, রাইট? তাহলে রিসার্চ প্রবলেম প্রথম বিষয় এটা আমরা বুঝি না, এটা হলো স্কলারলি প্রবলেম, যে এক্সিস্টিং নলেজ মানে এক্সিস্টিং থিওরি কি বলে। একটা রোগী জ্বর হলে কি করতে হয়, কোন একজন ডাক্তার বলে দিয়েছেন তার স্টাডিতে, ওটা আপনি কি করবেন সেটা অলরেডি বলে দিয়েছে, রাইট? এখন আপনি যদি এরকম দেখেন যে না নতুন একটা বিষয় আসছে এক্সিস্টিং স্টাডিতে নাই, তখন হ্যাঁ এটা করা দরকার, কারণ এটা আগে তারা বলছে এখানে পাওয়া যাচ্ছে না, যেহেতু পাওয়া যাচ্ছে না এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। সো এটা হলো স্কলারলি প্রবলেম। আমার রিসার্চের থেকে একটা এক্সাম্পল দিই, সহজ বিষয়, যেটা আমি স্টাডি করছি হালাল সার্টিফিকেশনের উপরে। সো নলেজ থেকে শুরু করতে হবে। তো পুরাতন যারা প্রফেসর বা যারা লিটারেচার ভালো ভালো লেখা লিখছে তারা কি বলছে, তারা যেটা বলছে যেহেতু এখনো হালাল রিসার্চটা কিন্তু ইসলামিক প্রিন্সিপালসের আলোকে সেভাবে করা হচ্ছে না, এখনো এটা কেমন ডেভেলপ হচ্ছে, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করেছে যে কনজিউমাররা যদি হালাল দেখে
তাহলে বিশ্বাস করে, হালাল সার্টিফিকেশন দেখে তাহলে বিশ্বাস করে। নন মুসলিম কান্ট্রিতে আমরা যখন যাই তখন দেখি হালাল সার্টিফিকেট আছে কিনা, তাহলে নিশ্চিন্তে কিন্তু খাই পান করি, কোনো সমস্যা হয় না। সুতরাং এই হালাল সার্টিফিকেশন এটা একটা সম্পদের সোর্স হিসেবে ইউজ করা হয়, মানে এইটা আছে তো অনেক বিক্রি ভালো, এইটা আছে কাস্টমার অনেক বিলিভ করে, রাইট? অতএব হালাল সার্টিফিকেশন এটা একটা কোম্পানির সম্পদ। যেমন এই ইউনিভার্সিটি ইউজিসি একটা ভালো র্যাঙ্কিং এ রাখছে, এটা আপনাদের সম্পদ। এরকম হালাল সার্টিফিকেশন এটা হচ্ছে কোম্পানির একটা রিসোর্স, এইটুকু বলছে। কিন্তু কোন কোন পয়েন্টে রিসোর্স এটা বলে নেই। তখন আমি এই জায়গাটা পয়েন্ট করলাম যে অমুক তার স্টাডিতে বলছে যে হালাল সার্টিফিকেশন কোম্পানির জন্য একটা রিসোর্স, কিন্তু কোন কোন পয়েন্টে রিসোর্স এবং কেন এটা রিসোর্স এটা তারা বলেনি। দুই, দেখেন একটা কিন্তু প্রবলেমের কথা বললাম। দুই, অমুক বলছে, এক্স বলছে যে কনজিউমাররা হালাল সার্টিফিকেশন দেখলেই বিশ্বাস করে, চোখ বন্ধ করে কিনে নেয়। এমনকি আবার দেখেন, আমি যোগ করে দিচ্ছি, এমনকি নন মুসলিমরাও হালাল সার্টিফিকেশনকে বিশ্বাস করে, ধর্মের দৃষ্টিকোণ থেকে নয়, পিউরিটি বা হাইজিনের দৃষ্টিকোণ থেকে, যে হালাল মানে এটা হাইজিন। এবার আমি আগের কথাগুলো বললাম, এবার আমি গ্যাপটা অ্যাড্রেস করতেছি। সেটা কি, যে উভয় কনজিউমার গুলো তারা হলো ডিসের শারীর অর্থাৎ এন, কিন্তু প্রোডিউসাররা কি চিন্তা করছে হালাল সার্টিফিকেশনের ব্যাপারে সেটা বলা হয়নি। আবার আসলো, রাইট? এভাবে আমি আস্তে 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 আসতেছি, আসার পরে যেটা বলার চেষ্টা করতেছি যে এই যে স্টাডিগুলো আছে তারা কিন্তু হালাল সার্টিফিকেশনের ব্যাপারে একটুকু বলছে, কিন্তু এই জায়গাগুলো বলা হয় নাই। সুতরাং আমি এই জায়গাগুলো অ্যাড্রেস করতে চাই যে প্রোডিউসাররা হালাল সার্টিফিকেশনকে কোন দৃষ্টিকোণ থেকে রিসোর্স মনে করছে। তাহলে ব্যাকগ্রাউন্ড আমি বললাম, হালাল সার্টিফিকেট এইটা, এটার মধ্যে এইটা উপকার হয়, কনজিউমার এইটা এই জন্য গুরুত্ব দেয়, প্রোডিউসার এই জন্য গুরুত্ব দেয়, বাদগুলো ধরে 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 আমি একটা স্কলারলি প্রবলেম একটা বলে দিলাম। তাহলে স্কলারলি প্রবলেম ফার্স্ট মানে কি, আগের বিজ্ঞানগুলো কি বলেছে সেই বিজ্ঞানগুলোর কথা সাফিসিয়েন্ট না, এই জন্য আপনার রিসার্চ করা দরকার। এটা হলো ফার্স্ট। যদি এই একটা ইস্যু থাকে, এটাই হলো আপনার স্কলারলি প্রবলেম, তাহলে কিন্তু আপনাকে পিএইচডি তে আগাই দিবে। আর আপনি যদি বলেন এগুলো কোনো কিছু না বলে বললেন কি, যে অমুক মার্কেটে, মালয়েশিয়া একটা কাহিনী হয়েছে, অন্যখানে হয়, অমুক মার্কেটে হালাল আর হারাম প্রোডাক্ট একসাথে রাখা হয়েছে, তারপরে এটা প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমি রিসার্চ করতে চাই। আসলে এটা ম্যানেজারিয়াল প্রবলেম, যেটা ওখানে হয়েছে, কিন্তু এটা আপনার রিসার্চের সাথে যায়। অমুক কোম্পানি দেখা গেল যে হালাল সার্টিফিকেশন ব্যবহার না করেও হালাল সার্টিফিকেশন উপরে দিয়ে বিক্রি করছে, এটা পুলিশে ধরছে, অতএব আমি এই জন্য রিসার্চ করতে চাই। এটাও একটা প্রবলেম, ম্যানেজারিয়াল প্রবলেম, কিন্তু স্কলারলি প্রবলেম না। কারণ এর সলিউশন রিসার্চে আছে কি, লিগ্যাল বিষয়ে শক্ত হতে হবে, তাহলে এরকম জিনিস কমে যাবে। দেখেন সমাধান আছে না, সমাধান তো আছে অলরেডি। কি, হালাল সার্টিফিকেশন বোর্ডকে শক্ত হতে হবে। বিদ্যুৎ চলে গেল নাকি? ওকে, থ্যাংক ইউ স্যার। তো এই যে বিষয়টা আমরা যেটা বললাম, ওকে ফাইন। সো এখন দুটো যদি আপনি একসাথে করেন তাহলে কিন্তু একটা ভালো প্রবলেম হয়ে যাবে। সো আমি এখন আমার স্টুডেন্ট থেকে বলি, আমি স্কলারলি এই বিষয়গুলো আমি অ্যাড করেছি, রাইট? তারপর আমি বলছি যে হালাল ফুডের ক্ষেত্রে অমুক 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 বলছে, হালাল ফুডটা অনেক উপরে চলে গেছে, রাইট? হালাল ট্যুরিজমটা অনেক উপরে চলে গেছে, যে আমরা যখন হজে যাই, হজে দিয়ে খুঁজি হালালটা পাবো কিনা, রুমের মধ্যে যে একটা কোরআনের কপি থাকে, মালয়েশিয়ায় যখন যাই তখন খুঁজি, তারা ইসলামকে পালন করতেছে, তারা এই জিনিসগুলো খোঁজে, একটা জায়নামাজ থাকে কিনা। তার মানে এ ব্যাপারে অনেক কাজ হয়েছে, কাজ বা রিসার্চ হয়েছে। কিন্তু কসমেটিক্স প্রোডাক্ট, এই কসমেটিক্স প্রোডাক্ট এইটাকে ফোকাস করে কাজ করা হয়নি। কেন কাজ করা হয়নি এবার আমি একটু রিয়ালাইজ করতেছি। স্টাডি বলে যে কনজিউমাররা চিন্তা করে আমি যে লোশনটা ইউজ করতেছি সেখানে অ্যালকোহল আছে কিনা, মানে কি একটু গ্র্যাব করানোর ব্যাপার, যে নেল পালিশটা ইউজ করে সেখানে ফর শুকরের চর্বি আছে কিনা, এটা তারা কনসার্ন। হ্যাঁ তাই নাকি? তার মানে কি দেখা গেল যে কিছু বাচ্চা আবার কিছু কেমন হয়ে গেল। এভাবে কি রিয়ালিটিটা ফোকাস করার পরে আসলেই তো কথা ঠিক। তাহলে কি করতে হবে,
একটা সেগমেন্ট আছে তারা চায় যে শীতের সকাল আমি উদু করেছি, তারপরে হাত পা ময়শ্চার দেওয়ার জন্য আমি যদি একটু হালাল লোশন ইউজ করি তাহলে আমি নামাজটা পড়ে আত্মতৃপ্তি করতে পারবো, কারণ টোটাল পপুলেশনের ওয়ার্ল্ডে 34% হলো মুসলিম কমিউনিটি। এর একটা ভালো সিগনিফিকেন্স আছে। সুতরাং এই কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করা হয়নি, আমি কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। আরো প্রবলেম করলাম, আবার প্রবলেম কি করলাম যে মালয়েশিয়া হয়েছে, এটা ইন্দোনেশিয়া হয়েছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় দেখা যায় যে সেখানে কসমেটিক্স হালাল আছে, আর সাথে আরো ভালো ভালো ব্র্যান্ড আছে, কিন্তু ওই হালাল কসমেটিক্স এর প্রমোশন করা হচ্ছে হারাম ভাবে। হালাল কসমেটিক্স কিন্তু এমন সুন্দর করে একদম চুলে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে হালাল কসমেটিক্স এর অ্যাড দিচ্ছে। এখন বলেন হালাল কসমেটিক্স এর অ্যাড এমন ভাবে দিচ্ছে ওটা দেখায় হালাল। জাস্ট আমি উদাহরণস্বরূপ বললাম। সো কি করতে হবে? সুতরাং আমাদেরকে পুরো বিষয়টা ইসলামিক মার্কেটিং দিয়ে সাজাতে হবে। লক্ষ্য করে দেখুন, এভাবে কিন্তু আমি ধরে 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 লিটারেচার প্লাস আমার কথা, লিটারেচার প্লাস আমার কথা, এরকম করে আমি দুটো প্রবলেম একসাথে করেছি। প্রবলেম যখন আপনি যখন ধরতে পারবেন, তারপরে এইম এন্ড অবজেক্টিভও আমার জন্য ধরা সহজ হয়ে যাবে। ঠিক আছে? প্রথম কথা হলো তাহলে প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর আমরা প্রবলেম বুঝি না, এটাই আমাদের একটা বড় প্রবলেম। এই জন্য প্রথম কথা হলো যে স্কলারলি প্রবলেম ফার্স্ট। এই ফিল্ডে এক্সিস্টিং সব কথাগুলো আমি জানি কিনা, যদি না জানি আমাকে আরো সময় নিতে হবে, একদম সর্বশেষ এডিশনটা আমাকে করতে হবে। দেখি যে তারা কি বলেছে, যদি আমার বলা কথা তারাই বলে ফেলে আমি কি করব? হবে না, রিজেক্টেড। আর বর্তমানে টেকনোলজি যুগে একটা সার্চ দিলে আপনি সব পেপার পেয়ে যাবেন, রাইট? ওটা করে প্রত্যেকটাকে ক্রিটিসাইজ করবেন, ক্রিটিসাইজ করে আপনি একাডেমিক প্রবলেম পেয়ে গেলেন। আর তারপরে তার সাথে যোগ করবো আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম, অর্থাৎ যারা মাঠে যেটা ফিল্ড যেটা ফোকাস করছে সেইটা। ডাক্তাররা কোনো একটা পেশেন্টকে ট্রিট করতে যে প্রবলেম ফেস করছে, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল প্রবলেম। আর এই ট্রিটমেন্টের ব্যাপারে বিগত বড় বড় যারা বই লিখছে, রিসার্চ করছে, তারা কি বলছে, সেটা হচ্ছে একাডেমিক প্রবলেম। দুটো প্রবলেম যদি আমরা একসাথে করি, এটা উইন হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ 100%। তা আমাদের রিসার্চে হয় একটা থাকে অথবা একটা থাকে না। যদি দুটো আপনি ক্যাপিটালাইজ না করতে পারেন, অ্যাটলিস্ট প্রথমটা করতেই হবে একাডেমিক স্কলার। আগে তারা কি বলেছে যেটা তারা বলেনি, তারা যে বলেনি ওটা তাদের মাথায় আসেইনি, আপনার মাথায় এসছে। এভাবেই গ্র্যাব করাটাই হচ্ছে আমাদের রিসার্চ প্রবলেম। আর এই কথাগুলো অ্যাডজেক্টিভ গুলো এমন আপনি ইউজ করবেন, নট এমন আপনি ইউজ করবেন যেন পুরো কথাটাই প্রবলেমেটাইজ হয়। নতুবা কিন্তু কথা আসলে প্রবলেম, কিন্তু আপনার কথার মধ্যে সেই প্রবলেমটা ছিল না। সো আমার যেমন প্রবলেম হবে সেই রকম এইম এন্ড অবজেক্টিভ হবে। এখানে আমরা একটা বড় অনেক সময় ভুল করি। এইম এন্ড অবজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট। আপনার যেমন প্রবলেম হবে সেই রকম এইম হবে। আর এইম এর সাথে অবজেক্টিভস এর মিল আছে। সেটা কি? সেটা হলো এইম হলো শেষের দিকে আমরা একটা কাজ করব ইনশাআল্লাহ। সেটা হলো এই সেশন শেষে আপনাদেরকে ফিডব্যাক দিতে হবে একটা প্যারাগ্রাফের মাধ্যমে ইনশাআল্লাহ। সেটা দিয়ে আমরা সেকেন্ড সেশনে যে অ্যানালাইসিস করব। হ্যাঁ, তো আমাদের এইম হলো আজকের সেশনের ইফেক্টিভনেস যাচাই করা। এই এক সেন্টেন্সে শেষ। Specifically objective 1, to understand the effectiveness perceived by the medical professionals and also to understand the effectiveness and criticism by the university professionals. তো লক্ষ্য করে দেখুন তো, যা আমার প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী আমি এক সেন্টেন্সে এম শেষ করে দিলাম। The purpose of this study is to understand the perceptions of the academics about this workshop. এই এইমটাকে স্পিল করেন, ভাগ করে টু স্পেসিফিক। The objectives are 1, to understand the perceptions of the medical professionals. 2, to understand perceptions of the university professionals. হয়ে গেল না? একদম ভেরি স্পেসিফিক হলো। সুতরাং অবজেক্টিভ এরকম মেজারেবল হবে, বাস্তবসম্মত হবে, স্পেসিফিক হবে, led by the aim and your problem. রাইট? এবার রিসার্চ কোশ্চেনসে আসি। অনেক সময় রিসার্চ কোশ্চেন লাগেও না, কারণ অনেক জার্নালে এটা লাগেই না, বাট যদি আপনি রিসার্চ কোশ্চেন করেন এটা এডিশনাল অ্যাডভান্টেজ। এইবার এই অবজেক্টিভ দুটাকে প্যারাফ্রেজ করেন, প্যারাফ্রেজ করে প্রথম based on the aim and objectives the research questions include 1, what are the perceptions of the medical professionals toward the workshop? 2,
what are the perceptions of the ইউনিভার্সিটি প্রফেশনালস টুয়ার্ডস দিস ওয়ার্কশপ। লক্ষ্য করে দেখুন আমাদের যেটা অবজেক্টিভ আছে সেটাকে কিন্তু প্যারাফ্রেজ করে ডাব্লিউএস কোশ্চেন করেছি। তো আমরা কখনো ডাইকোটোমাস কোশ্চেন করব না, কারণ ডাইকোটোমাস কোশ্চেন হলে ইয়েস নোতে আনসার শেষ হয়ে যাবে। আমরা যখন ডাব্লিউএস কোশ্চেন করব, হোয়াই দিয়ে করতে পারি, আমরা হাউ দিয়ে করতে পারি, ডিপেন্ড করবে আপনার প্রবলেমের উপর, তাহলে সেটা হবে রিসার্চ কোশ্চেন। এই 1 নাম্বার সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এইভাবে থেকে এইখানে এসে শুরু হয়ে যায়। তার মানে কি শেষের দিকে আমি 2টা কোশ্চেন সবসময় মাথায় বাদ দিই, আমার কাজ এটাই। এই 2টা কোশ্চেনের পেছনেই কিন্তু ছুটতে যে আমাকে প্রথম এই গাদা গাদা জিনিস পড়ে 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 স্পেসিফাই করতে হয়েছে। ঠিক আছে? সো এই হলো আমাদের ফার্স্ট বিষয়। আমি সামারি করি যে আমাদের রিসার্চ শুরু করতে হবে একটা ইন্টারেস্টিং বিষয় দিয়ে, যেটা আমি ধারণ করি, যেটা আমার ভালো লাগে, ওই বিষয়ে পড়াশোনা করব। প্রিলিমিনারি কিছু বিষয় কি আছে, দ্যাট ইজ ব্যাকগ্রাউন্ড বা সিচুয়েশন। তারপরে আমি প্রত্যেকটাকে ধরবো আর অ্যানালাইসিস করবো যে এইটা ছিল কিন্তু এইটা আরো হওয়ার কথা ছিল বলেনি, এটা যথেষ্ট না, এইটা আরো ইনঅ্যাডিকুয়েট, এরকম করে 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 করে। সো দিস স্টাডি aims to understand this. Based on these aims, the 2 objectives include objective 1 dash, objective 2 dash. According to the aim objectives, the research questions can be found as question 1 what, how, question 2 dash. মজার ব্যাপার হচ্ছে জয়টা অবজেক্টিভ হবে ততটাই রিসার্চ কোশ্চেন হবে। এখানে অনেকে ভুল করে, অবজেক্টিভ হলো 3টা, রিসার্চ কোশ্চেন করেছে 4টা, তখন কিন্তু আপনার ইকুয়াল ব্যালেন্স হবে না। এটা আমরা করি, আমি অনেক স্টাডি দেখেছি যে অবজেক্টিভটা 3টা, রিসার্চ কোশ্চেন করে করেছে 5টা। আপনি জাস্টিফাই করতে হবে কেন এটা আলাদা হলো। যেহেতু আলাদা হয়েছে তার মানে কি প্রবলেমটা ভালো করে স্পেসিফাই করা হয়নি, কোশ্চেন চলে আসবে, ম্যাথোডলজিতে কোশ্চেন চলে আসবে। ইকুয়াল ব্যালেন্স রাখতে হবে। সর্বশেষ যে বিষয়টা বলবো, এই অবজেক্টিভ রিসার্চ কোশ্চেন একই সুতায় গাঁথা থাকবে, আর এটা নির্ভর করবে আমার প্রবলেমের উপর। যতটা অবজেক্টিভ ঠিক ততটাই রিসার্চ কোশ্চেন, যেটা হবে ডাব্লিউএস প্যাটার্নে। এর উপর একটু কথা বলেন প্লিজ, কারণ এইটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আজকে। পরের বিষয়গুলো সহজ হয়ে যাবে, কারণ আপনি যদি রোগ ধরতে পারেন এখন কিভাবে ওষুধ দিবেন সেটা সহজ হয়ে যাবে। রোগে ধরতে পারতেছি না, তখন এই ডাক্তারের কাছে ও ডাক্তারকে রেফার করবে, সে অন্যকে রেফার করবে। পরে দেখা গেল কি মানুষ যে বলে, আমরা মার্কেটে থাকি তো, ডাক্তার আমার রোগে ধরতে পারেন, অনেকে বলে না যে ডাক্তার আমার রোগেই ধরতে পারে না, মানে প্রবলেমটাই কি আপনার রিসার্চে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এতদিন কি করলাম, উল্টাপাল্টা হয়ে গেল। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। এখন বলুন, আচ্ছা আরেকটা ব্যাপার, যারা পিএইচডি করছেন প্লিজ আমাকে একটু হেল্প করবেন, যে আপনারা একটু অ্যাড করবেন যে না রিয়েলি দিস ইজ গুড, বা এটা ঠিক আছে, আমরা এইভাবেই কাজ করেছি। তাহলে যারা আওয়ারলি আছেন তারা লেটলি ভালো করবেন ইনশাআল্লাহ। কারণ কোশ্চেন আছে, এবার কিন্তু আমরা প্রত্যেকটা স্লাইডে স্লাইডে আগাবো, নতুবা শেষের দিকে অনেক কোশ্চেন মাথা থেকে হারিয়ে যাবে। কারণ সাইকোলজিক্যালি এখন বলতেছি মাথায় এটা কিন্তু ঘুরছে, কিন্তু 10 স্লাইড পরে গেলে প্রথম স্লাইডে কি বলছি আপনার মাথায় আর থাকবে না। সুতরাং আমাদের এখনকার অ্যাপ্রোচ প্রবলেম স্টেটমেন্ট আমি বোঝাতে পেরেছি কিনা সবাই, কি কার কোন কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকে 2টা কারণে, হয় মাথার উপর দিয়ে গেছে বুঝিই নাই, অথবা বোঝাইতে পারেন। মাশাআল্লাহ স্যার, দারুণ একটা কথা বলছেন, হাইপোথিসিস। সো হাইপোথিসিস কোথায় দিতে হবে? হাইপোথিসিস আমরা এই যে এম এন্ড অবজেক্টিভস এর আগেও দিতে পারি, আর রিসার্চ কোশ্চেনের পরেও দিতে পারি, দুইখানে দিতে পারি। আর প্রথমত কথা হলো হাইপোথিসিস আসলে দরকার কিনা এটা একটা বিষয়। কারণ আমি আগেই বলছি যে কিছু অপরিচিত জার্গান সবসময় আমরা বলে আর্লি রিসার্চারদেরকে আগেই থমকে দেয়, এবং হাইপোথিসিস কেন দিতে হবে সেটা আমরা বুঝি না। এবং কত হাইপোথিসিস পৃথিবীতে ডেভেলপ হয়েছে, আদৌ সেটা আসলেই কার্যকর হয়েছে কিনা এটা নিয়ে তো রিসার্চ করা প্রয়োজন। তার মানে শুধু করার জন্য কেন করবো, এটা আমার কোশ্চেন। অনেক হাইপোথিসিস রিয়েলি ট্রু, কিন্তু অনেক হাইপোথিসিস ওটাকে নাম করতেই হয়, ওটাকে ডিলিট করার জন্যই। অলরেডি ওটা মানে সাজানো খেলা আর কি, আমি যদি সেটা বলি। এনিওয়ে, সো স্যার যেটা বলছে হাইপোথিসিস আমি কোথায় দেবো, প্রথম কথা হলো এটা রিসার্চের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সব রিসার্চে হাইপোথিসিস লাগবে এমন না, যেমন ভাত রান্না করতে গেলে মশলা, গরম মশলা লাগবে না। বাট আপনার রিসার্চ যদি হয় কোয়ান্টিটেটিভ, যে আপনি 2টা ভ্যারিয়েবলস এর কোরিলেশন আপনি বের করবেন,
তখন আপনি একটা হাইপোথিসিস ডেভেলপ করতে পারেন কি যে পেশেন্টরা প্রথমে এসে যদি ডাক্তারের কাছে একটা আশ্বস্ত পায় তাহলে সে অনেকটাই শান্ত বোধ করে, এটা একটা হাইপোথিসিস। তারপরে আমরা এখন এটা প্রুভ করব, পেশেন্টসের কাছ থেকে ডাটা নিলাম, তারপরে আমরা ওই যে ডাটাগুলো কোন কোন বিষয়টা সে গুরুত্ব দিয়েছে এবং পারসেপশনটা কেমন, ওটাকে আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এর কোরিলেশন বের করে আমরা পি ভ্যালু পেয়ে যাব, রাইট? আচ্ছা, তো হাইপোথিসিস করার নিয়ম স্যার যেটা বলছে, এই ফিল্ডে আগে আপনাকে স্টাডি খুঁজতে হবে, কারণ একটা হাইপোথিসিস সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে 15-20টা লিটারেচার ঘাটতে হবে, তারপরে আপনি ওটাকে সাপোর্ট দিতে পারবেন। নিজে নিজে একটা জিনিস বললেন যে এইটা করলে এইটা হবে, এটা কেউ মেনে নেবে, এটা আমরা 1 নাম্বার ভুল করি। সুতরাং এটা সবসময় দরকার হয় না, কোয়ান্টিটেটিভ রিসার্চ হলেই দরকার হয় বা কজাল রিসার্চ হলেই দরকার হয়। আমরা পরে আসবো, সেটা হাইপোথিসিস আমাদের পরে থাকবে ইনশাআল্লাহ। সো এটা কোথায় দেব, এটা আমরা এই এইম এন্ড অবজেক্টিভস এর আগেও দেয়া যাবে, যে যেহেতু এইটা আছে, আমি এই হাইপোথিসিস করতেছি, অর্থাৎ আমার উদ্দেশ্য হলো এই ভ্যারিয়েবল গুলো দেখা, তার মানে তখন আমার এইম এন্ড অবজেক্টিভস রিজাল্টিং ফ্রম হাইপোথিসিস ড্রন প্রিভিয়াসলি, রাইট? এটা হতে পারে। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে একটা লিটারেচার বলতে হবে, এইটা ইনি এইটা বলছেন, এইটা ইনি এইটা বলছেন, এর উপরে ভিত্তি করে বলতে পারি এইটা। হাইপোথিসিস যে আপনি একটা ড্র করবেন, সেটা নিজের মতো করে করলে হবে না, সেটা অবশ্যই আপনাকে এক গুচ্ছ, কমপক্ষে একটা প্যারাগ্রাফ আপনাকে অবশ্যই খরচ করতে হবে। যেমন আমি সহজভাবে বলি, দাম বাড়লে ডিমান্ড কমে না বাড়ে? কারণ টাকা তো আমাদের পকেট থেকেই হয় যায়, জিনিসপত্রের দাম কমে গেছে, ইউনিভার্সিটি তো বেতন সেই অর্থে সেই রকম ব্যাপক হারে বাড়ায়নি, প্রাইস বাড়েনি, তাই না? সংসারের খরচ বেড়ে গেছে, নতুন স্কুল, বাচ্চার স্কুলের খরচ অনেক বেড়ে গেছে স্যার, তো যাই হোক, তো প্রাইস বেড়ে গেছে, তখন আমাদের ডিমান্ড কমে যায় না? তো প্রাইস বেড়ে গেলে ডিমান্ড কমে যায়, তাই না? সুতরাং এই যে এটা একটা সূত্র, আমাকে বলতে হবে অমুক বলছে প্রাইস বেড়ে গেলে ডিমান্ড এইরকম কমে যায়, অমুক বলছে এই প্রোডাক্টের, অমুক বলছে এইটা কোম্পানি, এর উপরে ভিত্তি করে আমি বলতে পারি যে কোনো একটা ওষুধের দাম যদি বেড়ে যায় তাহলে পেশেন্ট কম ওষুধ নেয়, কারণ ফার্মেসিতে বলে কত দাম, এত টাকা নেই, এর একটা দাও ওর দুইটা দাও, ডিমান্ড কমে যায় না? প্র্যাকটিক্যাল বিষয় আমি বললাম। তাহলে কি আমরা the demand and price it has opposite relationship, একজন একটা বলছে যে প্রাইস এবং ডিমান্ডের মধ্যে একটা অপোজিট রিলেশনশিপ আছে, x বলছে, হ্যাঁ? Another study showcases that if price increases 2%, demand decreases 3%. আমি উদাহরণস্বরূপ বললাম আরেকটা স্টাডি, অমুক আউটলাইন যে এইরকম স্পেশালি for the medical product, if the price is high, then normally the patients they tend to buy less medicine. আরেকটা স্টাডি, তাহলে দেখেন চারটা জিনিস স্যার বললাম। So based on these assumptions, we can draw the hypothesis that if the price is higher, then the demand of the patients become lower. তাহলে দেখেন আপনি হাইপোথিসিসটা করলেন, অথবা আপনার এম কি, to measure the cause and effect of price increase of medicine and demand of the medicine perceived by the patients. Clear sir? তাহলে দেখেন এইভাবে আপনি ক্লিয়ার করতে হবে আপনাকে, যাই বলেন আপনাকে, you need to support. উইদাউট সাপোর্ট কেউ এটা খাবে না, কিন্তু এখানে আমরা সাপোর্ট না দিয়েই কিন্তু আমরা আমাদের মতো করে একটা ডেভেলপ করে বসে আছি। সো এটা স্যার ফার্স্ট সেকশনে থাকবে, আপনি হাইপোথিসিস গুলো বলে তারপরে এম বলতে পারেন, অথবা এম অবজেক্টিভ বলে তারপরে হাইপোথিসিস বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে? সো ইয়েস স্যার। স্যার রিসার্চ প্রবলেম যখন আমরা রিসার্চ প্রবলেম কনভার্ট করতে যাব, তো আমার টপিক রিলেটেড অন্যান্য কাজগুলো যখন আমি ক্রিটিক করব, সেক্ষেত্রে কি আমি সেই সকল কাজগুলো উল্লেখ করব অথরের নাম সহ নাকি এমনি? থ্যাংক ইউ। ইয়েস, এটা স্যার লিটারেচার রিভিউ এবং খুবই গুড কোশ্চেন করেছেন। এটা আপনাদেরকে দুইটা অ্যাপ্রোচ করে করতে হবে, এটা আমার পরে আসবে আলোচনায়। সেটা হলো টেবিল ফরম্যাট করতে পারেন, টেবিলাইজ করতে পারেন যে অমুক এইটা করেছে এই সালে, তার ফাইন্ডিংস এইটা, অমুক এইটা করেছে এই সালে, তার ফাইন্ডিংস এইটা, টেবিল ফর্মে করতে পারেন। আর আরেকটা হলো ন্যারেটিভ আকারে, প্যারাগ্রাফ আকারে করতে পারেন। তার মানে বোঝাই যাচ্ছে যে অবশ্যই আমাদেরকে লিটারেচারের আলোকেই করতে হবে, তাছাড়া তো হবেই না, তাছাড়া হবে না। সুতরাং এটা দুটো অ্যাপ্রোচ আছে। তো
এটা আমার পরে আসতে আলোচনায়, আমি আবার বলি এই যে টেবিল ফরম্যাটে করি আমি তিনটা জিনিস বলি, প্লিজ পয়েন্ট টু নোট, তিনটা বিষয় বলবো। একটা নরমাল টেবিল ফরম্যাট যেটা আমাদের বাংলাদেশে পড়ানো হয়, আরেকটা আছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ SLR, এটা আরো অ্যাডভান্স, প্রিজমা ফেজ এটেলের 2020 ম্যাথোডোলজি অনুযায়ী, আমি ওটা পরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই ম্যাথোডোলজি ফলো করে আমার তিনটা পাবলিকেশন আছে। তো সেটা আরো রিগোরাস, মানে কি একেবারে আপনি একটা গাছ থেকে একটা পাতা এনেছেন, এটা হলো নরমাল লিটারেচার, আর আপনি যদি পুরো গাছটাই উঠে নিয়ে আসেন, এই গাছ, এখন আপনার সামনে আমি গাছ তুলে ধরছি, এখন আপনি শেকড় নেবেন না, মূল নেবেন না, ডাল নেবেন না, পাতা নেবেন, যেটা নেবার নেন। তো ওইটাকে আমরা বলি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। মানে একই গাছ আপনাকে দিলাম, আমি যেটা বলছি এটাই ঠিক, আপনার যদি বিশ্বাস না হয় গাছটা আপনি পর্যবেক্ষণ করেন। আর যদি এরকম হয় স্যার আপনি একটা পাতা নিয়ে আসছেন, পাতা পরীক্ষা করছেন, কিন্তু ডাল অন্য কথা বলে, তারপরে আপনার মনে করেন মূল অন্য কথা বলে, এরপরে শিকড় অন্য কথা বলে, তখন দেখা যাবে যে প্রত্যেকজন প্রত্যেকটাই নিয়েছে, মানে যেটাকে ক্রিটিক্যাল বলে, যে একজন শিকড়ের কথা বলছে, একজন মূলের কথা বলছে, একজন কাণ্ডের কথা বলছে, একজন পাতার কথা বলছে, একজন শাখার কথা বলছে। তার মানে একটা জিনিস থেকেই সবাই বিভিন্ন রকম জিনিস নিয়ে নিয়েছে এবং সে এক একটা প্রবলেম কিন্তু আইডেন্টিফাই করেছে। সুতরাং এই তিনটা জিনিস মনে রাখবেন লিটারেচার রিভিউর ক্ষেত্রে, আমাদের পরে আসবে, সেটা হলো টেবিল ফরম্যাট, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ SLR, আর হলো প্যারাগ্রাফ স্টাইল। তিনটাই জায়েজ, তবে সবথেকে ডেভেলপ হলো SLR, কারণ ওইটা করলে আপনি রেজাল্ট সামনে রাখবেন, বিশ্বাস না হয় পরের বার যে করবে একই রেজাল্ট পাবে। কিন্তু একটা লিটারেচার থেকে আমি পরে একরকম বুঝছি, আপনি পরে আরেকটু ডিফারেন্ট কিছু বুঝবেন, স্যার পরে অন্যরকম পড়বে, ম্যাডাম পরে অন্যরকম বুঝবে, সবার বুঝ কিন্তু কিছু না কিছু জায়গায় ঠিক আছে, কিন্তু কমপ্লিটনেস আসবে যখন আপনি পুরো কাজটা সামনে ধরবেন, রাইট? এই পুরো গাছ ধরার পদ্ধতি হলো SLR, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, লেটেস্ট মেথোডোলজি। আর টেবিল ফরম্যাটটা বাংলাদেশে চলে আসছে, এখন আমরা SLR এ যাইনি, SLR এখনো আমাদের বাংলাদেশে যায়নি, টেবিল ফরম্যাটে এখনো আছে, আর টেবিলটাকে পরে ন্যারেটিভ আলোকে আমরা প্যারাগ্রাফ ফর্মে চলে যাই। সুতরাং আর এখানে আরেকটা জিনিস বলি, এটা হিস্ট্রিক্যালি করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এমন ভাবে চেইন করতে হবে, তাহলে ওটা গল্পটা ন্যারেটিভ আলোকে সুন্দরভাবে মনে হবে ইনশাআল্লাহ। সো সামারি করি, স্যার যেটা বলছে যে হ্যাঁ আমাদেরকে অবশ্যই রেলিভেন্ট লিটারেচার, যেটা আমরা প্রথমে বলছি, ভালো মানের হতে হবে, ভালো মানের হতে হবে, এবং প্রপার আপনার সাইটেশন, যেটা বললেন আপনি, সাইটেশন থাকবে উইথ প্রপার রেফারেন্সিং, ঠিক আছে স্যার? ওকে, তাহলে প্রথম ফেজের উপর কারো কোশ্চেন আছে কিনা? ইয়েস স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রেজেন্টেশনের জন্য। বলছিলাম তারিকুল ইসলাম, সিএসসি বিভাগ থেকে। স্যার আমরা একটা কমন প্রবলেম যেটা বলি, অলরেডি আলোচনায় চলে আসছে কিছুটা, তো লিটারেচার রিভিউ রিলেটেড। সো লিটারেচার রিভিউ করার সময় আসলে আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউটাই করি, ইন প্যারালাল আমরা জিসটাকে টেবুলার ফর্মে নিয়ে আসি, সেইখানে আসলে রাখি অথর, মেথোডোলজি কি কি করেছে কোন পেপার, সেটা লিমিটেশনস কি আছে, লিমিটেশনসটা একেবারে লাস্টে রাখি, মাঝখানে কন্ট্রিবিউশনটা কি আছে, এখান থেকে জিসটাকে ফোকাস করে এরপরে প্যারাগ্রাফ ওয়াইজ করছি। তো মূল প্রবলেমটা আসলে যে জায়গাটাতে ফেস করছি, যখন মেইনলি কোলাবোরেটিভ রিসার্চ করছি, যখন দেখা যাচ্ছে যে এআই এর সাথে বায়ো ইনফরমেটিক্সে যখন কাজ করছি, তখন ওই সেক্টরে কিছু কিছু কাজ মানে এইরকম বায়ো ইনফরমেটিক্সের উপরে হয় নাই, ঠিক ওই সময়টাতে আসলে আমরা লিটারেচার রিভিউটা কি করতে পারি, মানে কোনো কম্প্যারিজনে যেতে পারছি না লিটারেচারের সাথে, মানে শুধুমাত্র ওই ফিল্ডের কাজটা হয়তো বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্সেই হয়েছে বা কোলাবোরেটিভলি হয়নি, সেই ক্ষেত্রে আসলে লিটারেচার রিভিউটা কি হতে পারে স্যার? স্যার দারুণ একটা কোশ্চেন করেছে, এবং এটা হয় এই জন্য, এটা প্রথমত হলো আপনার হাল নাগাদ যা আছে সেটা আপনি বলেন, বলার পরে তারপরে মনে করেন এখন যেটা হয়নি ওই লিটারেচার যেহেতু নেই আপনার সামনে, তো সেক্ষেত্রে আপনি এটা পরবর্তীতে যখন লিমিটেশন আছে, লিমিটেশনে আপনি বলবেন, এবং এটা লিটারেচারের লিমিটেশন বলা হয়, যেটা আমরা সবসময় বলি, এটা আমার রিসার্চে হয়েছে যে আমি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করেছি 360টা পেপার। আর পিএইচডিতে গেলেই আপনাকে প্রথমত SLR করতে দিবে, টেবিল ফরম্যাটে করতে দেবে না, কারণ টেবিল ফরম্যাটে আপনি যেমন এই যে 4-5টা কলাম বললেন, SLR এ আরো বাড়বে, আরো অনেকগুলো কলাম বাড়বে, মানে ওর কোনো পোস্টমর্টেম, পুরা পোস্টমর্টেম কোনো কিছু বাদ রাখা যাবে না, সর্বশেষ আপনি রাখলেন, এবং তারপরে আপনি কিন্তু ওপেন থাকবেন, অর্থাৎ যেহেতু আপনার একটা ডেডলাইনের সাথে থাকতে হয়, আপনাকে এর মধ্যে রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে, এর মধ্যে আপনাকে ডিফেন্স দিতে হবে, এর মধ্যে আপনাকে ফার্স্ট সেমিনার দিতে হবে, আছে না?
সো আপনি সর্বশেষ কাজ করে ইভেন আপনি যখন কালকে প্রেজেন্টেশনে যাবেন আজকেও আপনাকে একটু অনলাইনে যেয়ে চেক করে দেখতে হবে যে লেটেস্টটা কি আছে। এইটা যদি আপনি করতে পারেন আপনার আর কোনো প্রবলেম নেই। এই কাজটাই আমরা কিন্তু করি। তারপরে যদি আপনি না পারেন, যেমন আমি বললাম 360টা রিসার্চ পেপার দিয়ে আমি লিটারেচার রিভিউ করে আমি আমার মতো করে যেটা খুশি পেয়েছি অনলি 7টা, এটা গ্রেট লিমিটেশন। এই লিমিটেশনটা আমি পরে সুন্দর করে বলে দিয়েছি এবং এই লিমিটেশনটাই আপনার একটা কন্ট্রিবিউশন পরে বলবেন যে অ্যাকচুয়ালি এই যে লিটারেচার লিমিটেড একটা বিষয়, তার মানে কি আপনার প্রবলেমটা আরো বেশি আই ক্যাচিং হয়ে গেছে, তাই না? সো আপনি এটা বলতে পারবেন এবং আপনার এই পেপারটা আরো বেশি হাইলি সাইটেড হবে। হাউএভার আপনার মাথায় যেহেতু ওই জিনিসটা আসছে, আপনার কন্ট্রিবিউশন আকারে আপনি বলবেন, আপনার রিসার্চের ফাইন্ডিংসে ওই আলোকে আপনি ফাইন্ডিংসটা ইনশাআল্লাহ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ওই জায়গাটা পূরণ হয়ে গেল অনেকটা, ঠিক আছে? আর আপনি লিমিটেশনে একটা যেহেতু ফেজ আছে, ওই লিমিটেশনে বলবেন যে দ্য ওয়ান অফ দ্য লিমিটেশন অফ দিস স্টাডি ইজ দ্যাট রেলিভেন্ট লিটারেচার রিভিউ। অনেক আছে কিন্তু রেলিভেন্ট নাই, অনেক আছে কিন্তু আমি যেটা খুঁজছি আমার পয়েন্টের সাথে আমার প্রবলেমের সাথে যায় এরকম টু দ্য পয়েন্ট আমি এত পাই নাই। সুতরাং রেকমেন্ডেশন সেভাবে করেন, মোর অ্যান্ড মোর সিমিলার স্টাডিজ মাস্ট এমার্জ টু অ্যাড্রেস দিস গ্যাপ, টু অ্যাডভান্স দ্য কারেন্ট বডি অফ নলেজ। এরকম কিছু বাঘা বাঘা শব্দ ব্যবহার করবেন, আপনার একটা নোবেল কন্ট্রিবিউশন হবে, যেটা স্যার বলছে বেসিক কন্ট্রিবিউশন। সো আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। আরেকটা বিষয়, এরকম করে আমি এটা ফেস করেছিলাম, এরকম করে আমি আমার প্রবলেম আইডেন্টিফাই করছি 2021-এ, আর থিসিস লিখছি স্যার 24-এর শেষে। এই 3 বছরে অনেক কিছু হয়েছে না? আমি প্রত্যেকদিন যাই আর খুঁজি, প্রত্যেকদিন যাই আর খুঁজি, খুঁজে 10-12 প্যারাগ্রাফটা আমি প্যারাগ্রাফ লিখে রাখছি রেফারেন্স সহ, এবং সেইটা আমি ডিসকাশনে আবার বলে দিয়েছি, ডিসকাশনে প্যারাফ্রেজ করে বলে দিয়েছি। তার মানে কি যে তখনও কিন্তু আমার প্রবলেমের সাথে ওটা না, বাট রেলিভেন্ট কিছু অলরেডি লিটারেচার হিসেবে আসছে, এবং এইটা আমি করছি, এটা প্রচুর পরিমাণে করছি আমি। এই জন্য ওপেন থাকবেন অল টাইম, সবসময় লেটেস্টের সাথে আপডেট থাকা। আপনার প্রবলেমে বলতে পারেন না, কারণ প্রবলেম আর বলাই যাবে না, কারণ প্রবলেম তো আপনি যা করেছেন ওটা পাস হয়ে গেছে সিন্ডিকেটে, এখানে আর নতুন করে আর প্রবলেম করবে না, তাহলে আপনার প্রবলেম হবে। সুতরাং আপনি এটা ডিসকাশনে পরে অ্যাড করবেন, ওই ডিসকাশনের সাথে যেটা পরে আসবে, যখন আপনি আপনার ফাইন্ডিংসকে সাপোর্ট দিবেন, যতটুকু পারেন পক্ষেরটা পক্ষে ব্যবহার করেন, বিপক্ষেরটা বিপক্ষে ব্যবহার করেন। স্যার হোপফুলি দ্য কোশ্চেন ইজ আনসার্ড। আসসালামু আলাইকুম স্যার, আমরা প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য আমরা তো প্রিভিয়াস যে ওয়ার্কগুলো সেটা পড়ালেখা করবো জানি আর কি, যেটা লিটারেচার রিভিউ বলছি। এখন আমার প্রশ্ন স্যার, আমরা তো ডাউনলোড করি পেপারগুলো, তারপর পড়তে শুরু করি, কিন্তু একটা পেপারের কোন পার্ট থেকে আসলে আমরা শুরু করবো? কারণ একটা পেপার তো সবগুলো আমি পড়তে পারবো না, যেটা আসলে আমার রিলিভেন্ট হবে সেটা পড়বো। তো সেক্ষেত্রে পেপারের কোন একটা পেপারের কোন জায়গাটুকু, এটা কি আসলে আমাদের ইন্ট্রোডাকশন নাকি আসলে মেথডোলজি বা ফাইন্ডিংস থেকে শুরু করবো আসলে আমরা? থ্যাংক ইউ স্যার, ভেরি গুড কোয়েশ্চেন, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আনসার হচ্ছে যে আপনার প্রফেসর বা মানুষ দেখতে যাবে না আপনি অরিজিনাল পেপার পড়ছেন কি পড়েননি, ও তো দেখবেই না। সুতরাং প্রথমত হলো যে আপনার সাবজেক্টের সাথে কোনটা যায় সেটা আপনাকে কিন্তু বেশি আন্দোলিত করবে। এবার এটাই হয়, মানুষ তো আমরা একটা জিনিস বলি বেশ মজার, তো দেখতে হবে, যে কোনো জিনিস প্রত্যেকের আলাদা আলাদা মজার ব্যাপার আছে, ও বিষয়টা ভালোই লাগলো দেখতে হবে, তখন ওটাকে কিন্তু আমরা মার্ক করে রাখি, তাই না? আর বাকি বিষয়গুলো শুধু এরকম করে স্ক্রল করে চলে যায় আর চলে যায়। এরকম স্যার আপনাকে এই অ্যাপ্রোচটাই ফলো করতে হবে আমাদের বিহেভিয়ার থেকে। সেটা হলো যেটা হাইলি আপনার সাথে রেলিভেন্ট সেটা আপনি ইন্ট্রোডাকশন মানে অ্যাবস্ট্রাক্টটাই করবেন, অ্যাবস্ট্রাক্ট এনাফ, কারণ অ্যাবস্ট্রাক্টে ম্যাথোডোলজি আছে, সিচুয়েশন ব্যাকগ্রাউন্ড আছে, ফাইন্ডিংস আছে, লিমিটেশন ইমপ্লিকেশন পর্যন্ত আছে, রাইট? ওটা আপনার জন্য যথেষ্ট। এইটা হচ্ছে আপনি জেনারেল করবেন, পরবর্তীতে আপনাকে মিনারেলে যেতে হবে। মানে কি মিনারেল মানে কি, যেটা আপনার জন্য অন্তরে লেগে গেছে ওইটার একটু ভেতরে করবেন, সুবিধা হবে কি ভেতর থেকে আরো অনেকগুলো লিটারেচার আপনি পেয়ে যাবেন, ওটাও আপনি আপনার লিটারেচার রিভিউতে ইনক্লুড করবেন। আরেকটা ব্যাপার হলো কনক্লুশনটা বলবেন, তার মানে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট আর যদি কনক্লুশন করেন আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে। আর যেটা আপনার বেশি মজা লাগবে তখন আপনাকে আপনার মন বলে দিবে যে এখন আমি মেইন পেপারটা পড়িনি, তখন ভেতরে যখন ঢুকবেন তখন আপনি আরো ভালো মজা পাবেন। ঠিক আছে স্যার, এটাই আমি ফলো করছি, তাছাড়া হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি ফারজানা শারমিন, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি। স্যার আমার সিম্পল দুটো কোশ্চেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ঠিক কত ওয়ার্ড হলে এটা স্ট্যান্ডার্ড হয়, কত ওয়ার্ডের মধ্যে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করব। আর একটা হচ্ছে আমার রেফারেন্স ঠিক
বেসিক কতগুলো দেওয়া উচিত যেটা হলে একটা ইন্ট্রোডাকশন স্ট্যান্ডার্ড লেভেলের একটা ইন্ট্রোডাকশন হয়। আর একটা বিষয় হচ্ছে যে স্যার, আমি যখন লেখা শুরু করব একটা পেপার, আমি কি কিছু পেপার স্টাডি করে তারপরে আমি সাজাবো, নাকি হচ্ছে আমি যখন লিখতে থাকবো তখন আমার যখন একটা করে কোশ্চেন অ্যারাইজ হবে তখন আমি সেটা সার্চ করে তখন সেই পেপারটা নিয়ে স্টাডি করব? ম্যাডাম দুইটা কোশ্চেন করেছে। দেখেন আমার শরীর দেখেন, মাথা কি ভুঁড়ির থেকে লম্বা না মাথাটা ছোট বলেন? মাথা ছোট। এই জিনিসটা মনে রাখবেন যে আপনার শরীর আর আপনার রিসার্চ পেপার। তো মাথা যদি মোটা করেন তাহলে মাথার ভারী তো শেষ হয়ে যাবে। আগে দর্শনদারি, হ্যাঁ, ফার্স্ট প্রিপারেশন, এটাই আপনার আনসার। সুতরাং ইন্ট্রোডাকশনে বেশি কিছু থাকবে না, মাথা মোটা করে লাভ নাই। ইন্ট্রোডাকশনে মাথা মোটা করে লাভ নাই, তখন আগ্রহ হারিয়ে ফেলবে। কারণ আপনার বিস্তারিত তো সংবাদ দেখেন না যে এখন শুনুন বিস্তারিত, বিস্তারিতর আগেই যদি হেডলাইনে যদি আপনি বিস্তারিত বলে ফেলেন তাহলে কেমন হবে, রাইট? সুতরাং ইন্ট্রোডাকশনে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলেন, ব্যাকগ্রাউন্ড একটা বা দুইটা প্যারাগ্রাফ, তারপরে আপনি প্রবলেমটা শুরু করে দেন। এটা 3টা প্যারাগ্রাফ, তারপরে আপনি এই অবজেক্টিভে চলে আসেন। তার মানে দেখা গেল আমাদের 7-8টা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু হয়ে যাবে। ওটা দেখে আপনাকে আগ্রহ সৃষ্টি করতে হবে রিডারের, তখন সে কিন্তু ভিতরে চলে যাবে। ও যা যা প্রশ্ন করতেছে, ওর মনে অনেকগুলো প্রশ্ন রেখে দেন, এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাকে অবশ্যই ভেতরে ঢুকতে হবে। প্রশ্নের উত্তর যদি আপনি আগেই দিয়ে দেন তাহলে তার ভেতরে সে যাবেই। সো এই প্যারাগ্রাফগুলো ডিপেন্ড করবে আপনার লেখার আর্টের উপর। কারণ অনেক সময় দেখা গেল একটা প্যারাগ্রাফে 10টা রেফারেন্স আপনি অ্যাড করে দিতে পারেন, আবার পরে আপনাকে মাইনাস করতে হবে। সেটা কি, আমি 2024 একটা পেয়েছি, আমাকে 2015টা বাদ দিতে হবে। কারণ অনেক জার্নাল আছে তারা বলে দেয় অমুক সালের আগের লিটারেচার তুমি ব্যবহার করতেই পারবে না, সাল পর্যন্ত মেনশন করে দেয়, লেটেস্টটা করো। এবং আমি যে জার্নালগুলো রিভিউ করি ওখানে বলা থাকে যে স্কপাস ছাড়া যেন লিটারেচার সাইট না করা হয়, এটাও তারা বলে দেয়। ঠিক আছে? সো আপনি ইন্ট্রোডাকশনটা এই যতটুকু আপনার প্রবলেমাটাইজ করার জন্য বলতে হয় সেটা আপনি করবেন। আবার এটা ডিপেন্ড করে অনেক জার্নাল বা লেখার ওয়ার্ডের উপর লিমিটেড করে দেয়। যেমন অনেক জার্নাল আছে 5000 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে উইথ রেফারেন্স, অনেক আছে 6000, অনেক আছে 10000, অনেকেই বলে এক্সেপশনাল ক্ষেত্রে নো বাউন্ডেড। সুতরাং আপনার যেমন রিকোয়ারমেন্ট আপনাকে সেভাবেই এগোতে হবে। কিন্তু কমন বিষয় হলো লেস ইজ মোর। অল্প দিয়েই যদি আপনি অনেক কিছু বোঝাতে পারেন, অযথা কেন বাক্য ব্যয় করবেন? বেশি কথা বলা মানুষ পছন্দ করে না। আসসালামু আলাইকুম স্যার। আবার একটু মাহফুজুর রহমান, ইসলামিক স্টাডিজ থেকে। স্যার, ইন্ট্রোডাকশনে ফুটনোট ব্যবহার করা যায় কিনা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো পিএইচডি রিসার্চের সময় যখন আমরা ইন্ট্রোডাকশন দেব, তাহলে ইন্ট্রোডাকশনে আমি অন্যান্য চ্যাপ্টারগুলোর আলাদা করে আলোচনা কি সারনির্যাস ইন্ট্রোডাকশনে আলোচনা করব কি করব? আচ্ছা স্যার, দুটো কোশ্চেন করেছেন। যে প্রথম কোশ্চেনটা স্যার, আপনার যে পিএইচডি তে আপনি যে ইন্ট্রোডাকশন ইউজ, প্লিজ মাইকটা স্যারকে দেন। তো প্রথম কোশ্চেনটা স্যার, এই জন্য একটা কোশ্চেনের পর আরেকটা করলে ভালো হয়। আপনি স্যার দুইটা কোশ্চেন আবার বলে দিলেন। এটা বলেছি ইন্ট্রোডাকশনে রেফারেন্স হিসেবে ফুটনোট বা ইন্ডনোট ইউজ করা যায় কিনা? এর উত্তর আমি দেই স্যার। এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা স্কুল, কারণ দিবসের শেষে ওই তো আপনার সিন্ডিকেটে পাস করাই দিবে, তাই না? ব্যাপারটা কিন্তু এটা মনে রাখেন। তো বাংলাদেশে, আমাদের দেশে এখনো ফুটনোট চলে, বাইরে এটা অধিকাংশ দেশে চলে না, অসল হয়ে গেছে। আমি তো জানি যে চলে না, সেটা বললাম। আমি ওইটা বলতে পারি না, কারণ কি, যদি কোনো স্কুল বলে চলে তাহলে তো আমাকে পিএইচডি চালানোর জন্য চালাইতে হবে। তো আমি স্মার্ট এনাফ কেন, আগে আমি কোন রকম ভাবে ডিআরটা নিয়ে যাই, তারপরে তোমাকে ডিআর বানাবো। কোন আগে আমি ডিআর বা ডক্টরেটটা নিয়ে যাই, তারপরে আমি তোমাকে ডিআর বানাবো, মানে প্রিয় বানাবো। সুতরাং আমাকে স্মার্ট হতে হবে কি, প্রত্যেকটা স্কুলের যে রিকোয়ারমেন্ট, যেমন আমাদের স্কুলে বলেছিল আপায় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন সিস্টেম, হার্ভার্ড না, অতএব তারা ওখানে বলে দেয় যে তোমাকে এইটাই ফলো করতে হবে। যদি আপনি যেখানে করেন, যেমন অনেক বাংলাদেশি স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান আছে, এখনো তারা ফুটনেট চালায়। যদি চালায়, ওরা এখনো ওটা চেঞ্জ করতে পারে না, কারণ ওটা রেড টেপের ব্যাপার, যে একটা ফুটনোট চেঞ্জ করতে গেলে কতগুলোতে নোট দিতে হবে। একটা ফুটনোট চেঞ্জ করার জন্য যে কত নোট গেছে, তারপরে নোট আর শেষ হয় না। তো সেক্ষেত্রে আপনাকে আপনার ডিগ্রির জন্য অসল জিনিসই চালাইতে হবে, আগে ডিগ্রিটা শেষ হবে, তারপরে আপনি আপনার মতো করে চলবেন। স্যার সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার টোটাল চ্যাপ্টারগুলো আমি কি ইন্ট্রোডাকশনের সারনির্যাস বা সারাংশ লিখবো কিনা চ্যাপ্টারগুলো? গুড। পিএইচডি তে এটা আছে, পিএইচডি তে থাকে, এটা রিকোয়ারমেন্ট। আমার পিএইচডি তো ছিল, মাস্টার্সেও ছিল।
সেটা হলো ইন্ট্রোডাকশনেই মনে করেন আমরা যে টোটাল আমার 7টা চ্যাপ্টার আছে ওইটা সম্পর্কে আমরা ছোট ছোট 7টা প্যারাগ্রাফ করছি। দ্য ইন্ট্রোডাকশন, দ্য ফার্স্ট চ্যাপ্টার দ্যাট আউটলাইন ড্যাশ 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 ড্যাশ, দ্য সেকেন্ড চ্যাপ্টার ইজ ম্যাথমেটিক্স, এরকম করে ইন্ট্রোডাকশনে পুরো বিষয়টাই মেনশন করতে হয়। পিএইচডিতে এটা মেনশন করতে হয়। হাউএভার এখানে আমি বলি প্রত্যেকটা স্কুলের রিকোয়ারমেন্ট আছে। যেমন আমাদেরকে আগে একটা হ্যান্ডবুক দেওয়া হয়েছে, এই হ্যান্ডবুকে একদম কত ওয়ার্ড হবে, কত স্পেস হবে, ইন্ট্রোডাকশনে কি থাকবে, টেবিল ফরম্যাট কি হবে, সব স্পেসিফাইড করা থাকে। বাট কমন প্র্যাকটিস হলো ইয়েস হোল থিসিসটা সামারিটা প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে প্যারাগ্রাফ বা একাধিক প্যারাগ্রাফ দিয়ে দেওয়া